হাই, আমার নাম ড্যান এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়ে এলিমেন্টার ব্যবহার করে একটি পেশাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। আপনার আগে থেকে কোনো অভিজ্ঞতা থাকার দরকার নেই। এই ভিডিওটি একদম নতুনদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমরা একেবারে শুরু থেকে ধাপে ধাপে যাব, কিছুই বাদ দেব না, যাতে আপনি সহজেই অনুসরণ করতে পারেন এবং এই ভিডিওর শেষে আপনার ওয়েবসাইট চালু করতে পারেন। এবং চিন্তা করবেন না, আমাদের কোনো কোড লিখতে হবে না। আমরা ব্যবহার করব এলিমেন্টার, যা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার। এটি আমাদেরকে সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিজুয়াল এডিটরের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করতে দেয়। আমরা একটি ফ্রি থিম এবং শুধুমাত্র ফ্রি প্লাগইন ব্যবহার করব, তাই আপনাকে শুধু হোস্টিং এর জন্যই টাকা দিতে হবে। আমি আপনাকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের জন্য সেরা হোস্টিং মাসে $3-এরও কম খরচে পেতে পারেন। এর পাশাপাশি আমি আপনাকে দেখাবো কিভাবে শত শত পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্সেস করবেন এবং এলিমেন্টার ব্যবহার করে আপনার সাইটের প্রতিটি অংশ কাস্টমাইজ করবেন। প্রথম ধাপ হলো হোস্টিং এর জন্য সাইন আপ করা, যা আমাদের ওয়েবসাইট তৈরি ও চালানোর একমাত্র খরচ হবে। হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইল সংরক্ষণের জন্য একটি সার্ভারে জায়গা ভাড়া নেওয়া। সেই সার্ভার 24 ঘন্টা চালু থাকে, তাই আপনার ওয়েবসাইট সবসময় অনলাইনে এবং সবার জন্য উন্মুক্ত থাকে। এজন্য আমরা ব্যবহার করব হোস্টেঞ্জার। এটি সেরা এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হোস্টিং প্রোভাইডারগুলোর একটি। আসলে এটি মাত্র 3টি হোস্টিং কোম্পানির একটি, যেগুলো ওয়ার্ডপ্রেস অফিসিয়ালি সুপারিশ করে। আর যদি আপনি নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করেন, তাহলে আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তাই কিছু টাকা বাঁচাতে অবশ্যই ওই লিঙ্কটি ব্যবহার করুন। ওয়েবসাইটে গেলে ক্লেম ডিল বাটনে ক্লিক করুন। এখানে আমরা হোস্টিং বা প্ল্যানগুলো দেখতে পাচ্ছি। বিজনেস প্ল্যানে কিছু বাড়তি সুবিধা থাকলেও আপনি পরে চাইলে আপগ্রেড করতে পারবেন। আর এই টিউটোরিয়ালে আমি যা দেখাবো সব কিছুই আপনি প্রিমিয়াম প্ল্যানে করতে পারবেন। তাই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এই স্ক্রিনে আপনি আপনার হোস্টিং পিরিয়ড নির্বাচন করতে পারবেন। 48 মাস বেছে নিলে এই রেট লক করে সবচেয়ে বেশি টাকা সাশ্রয় হবে। তবে শুরু করার জন্য 12 মাসও দারুণ একটি ডিল। আপনি এখনও একটি ফ্রি ডোমেইন পাবেন এবং আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর হোস্টিংগারে রেজিস্ট্রেশন করতে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার বিলিং ঠিকানা দিন, তারপর পেমেন্ট তথ্য দিন। এরপর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। পেমেন্ট হয়ে গেলে আপনি হোস্টিংজারের অনবোর্ডিং পেজে চলে আসবি। কিছুটা সময় বাঁচাতে এবং আপাতত অনবোর্ডিং স্কিপ করতে উপরে হোস্টিংগার লোগোতে ক্লিক করুন এবং সরাসরি হোস্টিংগার ড্যাশবোর্ডে চলে যান। লিভে ক্লিক করে কনফার্ম করুন। আর এখন আমরা হোস্টিংগার ড্যাশবোর্ডে এসি। আমাদের টু ডু আইটেমে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল ভেরিফাই করতে হবে। চলুন নতুন ট্যাবে আমাদের ইমেইল ইনবক্স খুলে নেই। হোস্টিংগার থেকে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস সাবজেক্টের ইমেলটি খুঁজে বের করি। সেটি খুলে ভেরিফাই ইমেলে ক্লিক করি। এতে ভেরিফিকেশন ধাপটি সম্পন্ন হবে এবং আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। তাই এখন এই দুইটি ট্যাব বন্ধ করে দিতে পারি। এখন যেহেতু আমরা আমাদের ইমেল ভেরিফাই করেছি, হোস্টিং সেটআপ পুরোপুরি শেষ। এবার চলুন আমাদের ফ্রি ডোমেইনটি বেছে নিই। আর আমাদের ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো নাম নিতে পারেন, যদি সেটি এখনো পাওয়া যায়। এখানে ক্লেম ডোমেনে কি করে সবচেয়ে ভালো হয় যদি আপনি ছোট, মনে রাখার মতো এবং এখনো পাওয়া যায় এমন .com ডোমেইন বাছেন। আমি HWP টিউটোরিয়াল 2 নিব, মানে হোস্টিং আ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। তারপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন। যখন আপনি কোনো ফ্রি ডোমেইন খুঁজে পাবেন তখন ক্লেম ডোমেইনে ক্লিক করুন। এখানে আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হতে পারে এবং এটা করার পর আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এটা এখনই করে নিই, যাতে ভুলে না যায়। আবার আপনার ইমেল ইনবক্স খুলুন। ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস টু ইউজ ইয়োর ডোমেইন সাবজেক্ট লাইনের নতুন ইমেলটি খুঁজে বের করুন এবং সেটি খুলুন। তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করুন। একবার ভেরিফাই হয়ে গেলে এই দুইটি ট্যাব বন্ধ করে গেলে। এখন যেহেতু আমাদের হোস্টিং সেটআপ হয়ে গেছে এবং ডোমেইনও আছে, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন শুরু করার জন্য। পরবর্তী ধাপে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই এবং যদি কোনো প্রম্পট আসে তাহলে কন্টিনিউ সেটআপে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটটি আপনার বা আপনার ব্যবসার জন্য হবে এবং আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। নেক্সটে ক্লিক করুন। এখানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার অপশন বেছে নেব। এরপর পরবর্তী স্ক্রিনে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য লগইন ডিটেলস তৈরি করবেন। এই অ্যাকাউন্টে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করার জন্য ব্যবহার করবেন। নেক্সটে ক্লিক করুন। এখানে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট অপশনটি বেছে নিচ্ছি। এই স্ক্রিনটি আপনার কাছে একটু ভিন্ন দেখাতে পারে বা চালিয়ে যেতে কোনো থিম বেছে নিতে বললে চিন্তা করবেন না। আমি পরে দেখাবো কিভাবে থিম পরিবর্তন করতে হয়, তাই আপাতত যদি ব্ল্যাঙ্ক সাইট বাটন না দেখেন তাহলে ডিফল্ট থিমটি বেছে নিন। এই স্ক্রিনে আমরা যখন রেজিস্টার করা ডোমেইনটি সিলেক্ট করতে চাই, তাই আমি ড্রপডাউন থেকে আমারটা বেছে নিচ্ছি। এরপর আপনাকে আপনার অডিয়েন্সের সবচেয়ে কাছের ডেটা সেন্টারটি সিলেক্ট করতে হবে। এখানে ডিফল্ট অপশনটাই সাধারণত ঠিক থাকে, তাই আমি আমারটা যেমন আছে তেমনই আছি।
একবার এটা সিলেক্ট হয়ে গেলে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এবং সাধারণত এতে কয়েক মিনিটই লাগে। দারুণ! এখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে এসেছি। এটাই আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেখানে আপনি কোনো পরিবর্তন করতে, নতুন পেজ পাবলিশ করতে বা কিছু ইনস্টল করতে আসবেন। আপনি এখানে হোস্টিংয়ের সেকশনে চলে আসবেন। তাই চলুন ড্যাশবোর্ড হোমে ক্লিক করি। ডিজাইন শুরু করার আগে চলুন এই টাইলস আর মেসেজগুলো পরিষ্কার করি, যাতে আপনার WP অ্যাডমিন ড্যাশবোর্ড ঝামেলামুক্ত থাকে। আমি ওয়েলকাম ব্যানারটা ডিসমিস করব, তারপর স্ক্রিন অপশনস খুলব। এখানে আমি সব স্ক্রিন এলিমেন্টের টিক চিহ্ন তুলে নেব। আপনি চাইলে পরে যে কোনো সময় আবার এগুলো যোগ করতে পারবেন। তারপর আমি আমার স্ক্রিন অপশনস বন্ধ করে দেব। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের থিম ইনস্টল করা, যা আমাদের ওয়েবসাইটের মৌলিক কাঠামো দেবে। একটা থিম ওয়েবসাইটের রং, ফন্ট এবং লেআউট নিয়ন্ত্রণ করে। আর আমরা একটি জনপ্রিয় ফ্রি থিম ইনস্টল করব, যার নাম অ্যাস্ট্রা। আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন, তারপর থিমসে ক্লিক করুন, তারপর অ্যাড থিমের চেয়ে খুলুন। যদি এখানে না দেখেন তাহলে উপরে ডান পাশে সার্চ করতে পারেন। আমি এখানে আস্থা লিখব, তারপর এর উপর মাউস রাখুন এবং ইনস্টলে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে একটি প্লাগইন ব্যবহার করে শত শত ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করা যায়। একটি প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপের মতো কাজ করে। এটি নতুন ফিচার যোগ করে, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপস করে। প্লাগইনসে ক্লিক করুন, তারপর উপরে অ্যাড প্লাগইনে যান। প্লাগইন সার্চ বক্সে স্টার্টার টেমপ্লেটস লিখে খুঁজুন। যখন এটি দেখতে পাবেন তখন ইনস্টল নাওয়ে ক্লিক করতে পারেন। ইনস্টল হয়ে গেলে স্টার্টার টেমপ্লেটস খুলতে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখানে বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করুন। যদি এলিমেন্টের অপশন হিসেবে না দেখেন তাহলে উপরের ডান পাশে কার্ডে দেওয়া ভিডিওটি দেখে নিন, সেখানে কিভাবে ঠিক করবেন তা দেখানো আছে। তারপর এলিমেন্টরকে আমাদের পেজ বিল্ডার হিসেবে সিলেক্ট করলে আমি এখানে বলবো পরে হয়তো। এখন আমাদের একটি টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট থিম থেকে আলাদা, যেটা আমরা আগেই বেছে নিয়েছিলাম যখন অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম। ওই থিম পুরো ওয়েবসাইটের সামগ্রিক চেহারা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রং, ফন্ট এবং সব পৃষ্ঠার লেআউটও আছে। কিন্তু একটি টেমপ্লেট শুধু নির্দিষ্ট একটি পৃষ্ঠার লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ। এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট ব্রাউজ করতে পারেন এবং দেখবেন যেসব টেমপ্লেট পেইড সেগুলোতে প্রিমিয়াম লেখা আছে। তবে শুরু করার জন্য অনেক ফ্রি টেমপ্লেটও আছে, এবং একটি টেমপ্লেট ব্যবহার করলে আমাদের অনেক সময় বাঁচবে এবং পেশাদার লুক নিয়ে শুরু করতে পারবো। আপনি যদি এই টেমপ্লেটগুলোর যে কোনো একটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এটি কেমন দেখাবে। এমনকি এখান থেকেই পৃষ্ঠাগুলোর মধ্যে ঘুরে দেখতে পারবেন। ফিরে গিয়ে অন্য কিছু বেছে নিতে চাইলে শুধু এক্সে ক্লিক করে। আমি প্ল্যানেট আর্থ নামের এই টেমপ্লেটটি ব্যবহার করব, কারণ শেখার জন্য এটি বেশ ভালো। এলিমেন্টর পেজ বিল্ডার, এবং এটি বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা যায় খুব সহজে। একটা টেমপ্লেট বেছে নেওয়ার পর আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে পারেন, সাইড লোগো দিয়ে, আর চাইলে ফন্ট পেয়ারিংও পরিবর্তন করতে পারেন। এর নিচে আমরা নতুন কালার প্যালেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তবে আপাতত আমি ডিফল্টই রাখছি। আর আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এই ফিচার সিলেকশন ধাপে আমি স্কিপ দিস স্টেপে ক্লিক করব। যদি আপনি এই ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট বার্তাটি দেখেন তাহলে এখান থেকেও আপনি স্কিপ এবং কন্টিনিউ করতে পারেন। এবং তারপর এই স্ক্রিনে আসলে আপনাকে আপনার তথ্য এখানে পূরণ করতে হবে না, তবে আপনাকে এই বক্সে টিক দিতে হবে যাতে আপনি স্বীকার করেন যে আপনি আপনার সাইট সেটিংস ওভাররাইড করছেন এবং নতুন কন্টেন্ট যোগ করছেন। টিক দেওয়ার পর সাবমিট এবং বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এটি 1-2 মিনিট সময় নিতে পারে, তবে সম্পন্ন হলে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি তাহলে আমাদের হোম পেজের বাকি অংশ দেখতে পাবো এবং আমাদের মেনু বারে থাকা অন্যান্য পেজও যেতে পারি দেখতে। উদাহরণস্বরূপ এটি হলো অ্যাবাউট পেজ আর এটি হলো সার্ভিসেস পেজ। চলুন দেখি এই পেজগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কেমন দেখায়। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে আমাদের ওয়েবসাইটের নামের ওপর যান। তারপর আমরা রাইট ক্লিক করে আমাদের ড্যাশবোর্ড নতুন ট্যাবে খুলতে পারি। এখন আমি এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেটস এবং আমার ইমেল ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এখন ফিরে আসি কাগা আমরা যে ড্যাশবোর্ড খুলেছিলাম সেখানে। ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা মেনুতে পেজেসে যান এবং এখানে আমরা আমাদের পেজগুলো তালিকাভুক্ত দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমাদের সাইট তৈরি হয়ে গেছে এবং থিম, প্লাগইন ও টেমপ্লেট সব ঠিকঠাক আছে, চলুন এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করি। পেজ বিল্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এই পেজেস ভিউ থেকে আমরা সহজেই যেই পেজটি এডিট করতে চাই সেটিতে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করতে পারি। আমি এই হাইপারলিংকে কমান্ড ক্লিক করব যাতে হোম পেজটি নতুন ট্যাবে খুলে। এটাই প্রথম উপায়, তবে আপাতত এটা বন্ধ করি এবং আমি আপনাকে অন্য উপায়টি দেখাবো। পেজেসের ভেতর থেকে আবার ভিজিট সাইট লিঙ্কে যান এবং এটিতে কমান্ড ক্লিক করুন যাতে এটি নতুন ট্যাবে খুলে যায়। এবং একবার আমাদের হোম পেজ খুলে গেলে আমরা WP অ্যাডমিন বারে এখানেই এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করতে পারি। আমি আগের সার্ভিসেস পেজটি বন্ধ করে দিচ্ছি,
কাস্টমাইজিং শুরু করার আগে চলুন আগে বুঝে নিই আমাদের ওয়েবসাইটের পেজগুলো কিভাবে গঠিত। আমাদের ওয়েবসাইটের প্রতিটা পেজ কন্টেনার দিয়ে তৈরি, আর এই কন্টেনারগুলোর ভেতরে থাকে এলিমেন্ট। আমি এই প্যানেলটি বন্ধ করে দিচ্ছি। ডান পাশে থাকা এই ভাসমান স্ট্রাকচার প্যানেলটি আমাদের দেখায় আমাদের কন্টেনার ও এলিমেন্টগুলো পেজে কিভাবে সাজানো আছে। হোম পেজে আমাদের 4টি প্রধান কন্টেনার আছে। স্ট্রাকচার প্যানে এগুলোর উপর ক্লিক করলে আমি যে কন্টেনারে ক্লিক করেছি সেটি কেন্দ্রে চলে আসবে, আর কন্টেনারটি এই ম্যাজেন্টা আউটলাইনে দেখাবে। আমি যদি এই প্রধান কন্টেনারটি খুলে দেখি, তাহলে এখানে আরেকটি কন্টেনার দেখতে পাবো যেটি ধূসর রঙে আউটলাইন করা আছে, এবং এই কন্টেনারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি আইটেম আছে। একটি স্পেসার, 2টি হেডিং এবং তারপর একটি ব্যাটন। কখনো কখনো স্ট্রাকচার প্যান বন্ধ করা সুবিধাজনক, তবে যদি কখনো আবার ফিরিয়ে আনতে চান তাহলে কমান্ড বা কন্ট্রোল চাপুন, আর আমি এটিকে অন এবং অফ করে টগল করব। অথবা যদি আমি এটি বন্ধ করি এবং যে কোনো এলিমেন্টে রাইট ক্লিক করি, তারপর স্ট্রাকচারে যাই, তাহলেও এটি আবার ফিরে আসবে। কোনো কন্টেনার সরাতে চাইলে আমরা কন্টেনারের ওপর মাউস রাখলে এই ম্যাজেন্টা আউটলাইন দেখতে পাবো। আমরা কন্টেনারের হ্যান্ডেল ধরে রাখতে পারি, তারপর এটিকে অন্য কোনো স্থানে সরাতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো যদি আমরা এই মুভটি আন্ডু করতে চাই, তাহলে কমান্ড জেড চাপতে পারি। আমি স্ট্রাকচার প্যানটি বন্ধ করতে চাচ্ছি। নতুন কন্টেনার যোগ করতে চাইলে চলুন কোনো বিদ্যমান কন্টেনারের উপর মাউস রাখি, তারপর প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি যোগ করি। এখানে আবারও প্লাসে ক্লিক করি এবং আপাতত ফ্লেক্স বক্স সিলেক্ট করি। আমি পরে ফ্লেক্স বক্স আর গ্রিডের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। আমি এই 2 কলামের স্ট্রাকচারটি বেছে নিচ্ছি। এখন আমরা কিছু এলিমেন্ট যোগ করতে পারি। তাহলে যদি আমরা এখানে বামে যাই আর অ্যাড এলিমেন্টে ক্লিক করি, তাহলে আবার আমাদের উইজেটগুলোতে ফিরে যাব। আমি সহজেই এখানে একটি নতুন হেডিং ড্র্যাগ করে আনতে পারি। এরপর আমি টেক্সট এডিটর উইজেট দিয়ে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করতে পারি। ওই ম্যাজেন্টা বারটা আমাকে দেখায় এটি কোথায় ড্রপ হবে। আমরা চাইলে একটি বাটনও যোগ করতে পারি। আর যখন আপনি এলিমেন্টগুলো ড্র্যাগ করছেন, তখন এই ম্যাজেন্টা বারটি দেখতে পাবেন। এটি নির্দেশ করে উইজেটটি কোথায় বসবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা আমাদের বাটনটি ড্র্যাগ ও মুভ করি, তখন এটি অবস্থান কিভাবে পরিবর্তন করে। এলিমেন্ট ডিলিট করতে আমরা রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করতে পারি। আমি টেক্সটে ডিলিট করব। আপনি যদি কোনো এলিমেন্ট সিলেক্ট করেন এবং আবার স্ট্রাকচার প্যানেল খুলে ফেলেন, তাহলে এখান থেকেও সেই এলিমেন্ট ডিলিট করতে পারেন। এবং তারপর আমরা এই কন্টেনারটিও স্ট্রাকচার প্যানেলে দেখতে পাবো। আমরা এটিও ডিলিট করতে পারি, অথবা পুরো কন্টেনারে মাউস রাখলে এক্সে ক্লিক করে কন্টেনারটি ডিলিট করা যায়। আপনি যদি এমন কোনো পরিবর্তন করেন যা পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান, এলিমেন্টর আমাদের সব অ্যাকশনের একটি হিস্ট্রি সংরক্ষণ করে, যেখান থেকে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। সেই হিস্ট্রি দেখতে হলে উপরের বাম পাশে এলিমেন্টাল লোগোতে ক্লিক করুন, তারপর হিস্ট্রিতে যান। যদি আমরা আমাদের কন্টেইনার রিমুভ অ্যাকশনে ক্লিক করি, তাহলে এটি আমাদের কন্টেইনার রিমুভ করার কাজটি পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবে। এরপর আমরা লেটেস্ট অ্যাকশন সিলেক্ট করে আবার সর্বশেষ ভার্সনে ফিরে যেতে পারি। আর যদি আমরা আমাদের পেজ প্রিভিউ করতে চাই, তাহলে এখানকার এই হ্যান্ডেলটি ব্যবহার করে এলিমেন্টাল প্যানেলটি ছোট করে রাখতে পারি, অথবা আমরা আই আইকনে ক্লিক করে পরিবর্তনগুলো প্রিভিউ করতে পারি। এরপর আমরা আমাদের প্রিভিউ চেঞ্জেস ট্যাবটি বন্ধ করে আবার এলিমেন্টার প্যানেল খুলতে পারি। আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের আসল সাইট দেখতে পারি এবং ভিউ পেজে যেতে পারি। এতে আমাদের আসল সাইটে নিয়ে যাবে, যা আপাতত এই টেম্পোরারি ডোমেইনে আছে। তবে চলুন এটা বন্ধ করি এবং কাস্টমাইজিং চালিয়ে যাই। এখন যেহেতু আমরা কন্টেনার ও এলিমেন্ট সম্পর্কে বুঝেছি, চলুন দেখি কিভাবে টেক্সট কাস্টমাইজ করা যায়, কারণ এটি আমাদের ওয়েবসাইটে একটি জনপ্রিয় এলিমেন্ট হারে। আমাদের হেডিং এর প্রিভিউতে ক্লিক করুন, যেটা শিরোনাম এখন আর্থ, এবং দেখুন এতে এডিট হেডিং অপশনগুলো খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই 3টে ট্যাব আছে: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট ট্যাবের নিচে আমরা আমাদের শিরোনাম আর্থ থেকে ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সরাসরি প্রিভিউতে ক্লিক করে এডিট করেও এটা করতে পারি। শিরোনামের নিচে আমরা চাইলে একটি লিঙ্কও যোগ করতে পারি, এবং এখানে আমরা চাইলে HTML ট্যাগও পরিবর্তন করতে পারি। এখন স্টাইল ট্যাবের নিচে আমাদের হেডিং এর ভিজুয়াল লুক নিয়ন্ত্রণের জন্য আরও অনেক অপশন আছে। আমরা এটিকে বাম, ডান, জাস্টিফাইড আবার সেন্টারে নিতে পারি। আপনি যদি টাইপোগ্রাফির এডিট মেনু খোলেন, তাহলে আপনার পরিচিত অনেক ফন্ট সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। আমরা ফন্টের ওজনও পরিবর্তন করতে পারি, যেমন ধরুন সেমি বোল্ড। এখন এই হেডিংটি আপার কেসে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে স্টাইল পরিবর্তন করতে পারি, নর্মাল, ইটালিক, ওবলিকের মধ্যে। আমি এটাকে নর্মালি রাখবো, এবং এরপর আমাদের কাছে আছে টেক্সট ডেকোরেশন অপশন। আমরা একটু পরেই লাইন হাইট, লেটার স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং নিয়ে আরও বিস্তারিত দেখব। কিন্তু যদি আপনি এই টাইপোগ্রাফি সেকশনটা বন্ধ করেন, তাহলে স্টাইল ট্যাব থেকে কিছু কম ব্যবহৃত সেটিংস যেমন টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো আর ব্লেন্ড মোডও অ্যাক্সেস করতে পারবেন।
এবং সবশেষে যেটা আপনি বেশ ঘন ঘন ব্যবহার করতে পারেন সেটা হলো টেক্সট কালার। এখানে যদি আপনি কালার পিকারে ক্লিক করেন তাহলে আপনি হেক্স কোড কালারে অ্যাক্সেস পাবেন। তাই আপনি যে কোনো রং বেছে নিতে পারেন এবং পরিবর্তনটি রিয়েল টাইমে প্রিভিউ করতে পারবেন। অথবা যদি আপনি এটা বন্ধ করে গ্লোব আইকনে ক্লিক করেন তাহলে এই থিমের অংশ হওয়া সব রং দেখতে পাবেন। এই ফিচারটি আপনার ওয়েবসাইটের অন্যান্য উপাদানের সাথে মিল রেখে এলিমেন্টগুলোকে মানানসই দেখাতে সাহায্য করে। তাই আমরা চাইলে এটা আবার থিমের অল্টারনেট ব্র্যান্ড রঙে পরিবর্তন করতে পারি। হোভার অপশনে আপনি এই রঙের আচরণ পরিবর্তন করতে পারেন যেন হেডিংটি একটি লিঙ্ক হয়। যদি আমরা অ্যাবাউট আস হেডিংয়ের নিচে থাকা এই টেক্সট এডিটর এলিমেন্টে স্ক্রোল করি এবং আবার স্টাইল ট্যাবে ফিরে যাই তাহলে টাইপোগ্রাফি সেটিংসে গিয়ে আমাদের কিছু স্পেসিং অপশন দেখে নিই। আমি এখানে নিচে স্ক্রোল করলে আপনি দেখতে পাবেন লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং টেক্সটের চেহারায় কিভাবে প্রভাব ফেলে। যদি আমরা এখানে এই গোলাকার অ্যারো আইকনে ক্লিক করি তাহলে টেক্সট এডিটরের স্টাইলিং ডিফল্ট সেটিংসে ফিরে যাবে। অ্যাডভান্স ট্যাবে স্পেসিং ও অ্যালাইনমেন্টের জন্য আরও অনেক অপশন আছে, তবে আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এখনকার জন্য চলুন অন্য এলিমেন্ট টাইপগুলো ঘুরে দেখি। আমরা বাটনের টেক্সট সাধারণ টেক্সট এলিমেন্টের মতোই এডিট করতে পারি, তবে চাইলে বাটনগুলোও কাস্টমাইজ করতে পারি। চলুন আমাদের হোম পেজের উপরে থাকা বাটনটিতে স্ক্রল করি। আসুন আসলে এই বাটনটা ডিলিট করি এবং একদম শুরু থেকে নতুন করে বানাই। তাহলে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে ডিলিট করতে পারি এবং তারপর আমাদের এলিমেন্টস প্যানেল থেকে একটি নতুন বাটন ড্র্যাগ ও ড্রপ করতে পারি। চলুন আমাদের বাটনটি এডিট করা শুরু করি। কন্টেন্ট ট্যাবে আমি টাইপটার ডিফল্টই রাখবো, তবে এখানে টেক্সটটা পরিবর্তন করব। যেমনটা আমরা আগের টেক্সট এলিমেন্টগুলোর ক্ষেত্রেও করেছি, আমি এখানে লিখব ওয়ার্ডপ্রেস নিন। এবং সাধারণত বাটনগুলো আমাদের ভিজিটারদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে ন্যাভিগেট করতে সাহায্য করে। তাহলে এখানে লিঙ্ক অপশনে আমি চাই এই বাটনটা ভিজিটারদের আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যায়। যদি আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে শুরু করেন এবং এটা মুছে ফেলেন তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজ এখানে দেখাবে এবং আমরা সেটা সিলেক্ট করতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল পূরণ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের টেক্সটের সাথে একটি আইকনও যোগ করতে পারি। তাহলে আমরা চাইলে একটি আইকন আপলোড করতে পারি, অথবা যদি আপনি আইকন লাইব্রেরিতে ক্লিক করেন তাহলে ফন্ট অসাম থেকে কিছু আইকন আগে থেকেই আছে যেগুলো আমরা দেখতে পারি। যদি আমরা ফন্ট অসাম ব্র্যান্ডস লাইব্রেরিতে ক্লিক করি এবং ওয়ার্ডপ্রেস সার্চ করি তাহলে আসলে আমাদের কাছে কয়েকটা আইকন আছে। তাহলে চলুন এটাতে ক্লিক করি এবং ইনসার্ট করি এবং আবার এখানে ফিরে এসে আমরা চাইলে আইকনের পজিশন পরিবর্তন করতে পারি আর টেক্সটের সাথে আইকনের স্পেসিংও বদলাতে পারি। আমার মনে হচ্ছে ডান পাশে থাকলে ভালো লাগছে। এখন স্টাইল অপশনে গিয়ে চলুন বাটনের লুকে কিছু পরিবর্তন আনি। আমি প্রথমে পজিশনটা সেন্টার করব। যদি আমি টাইপোগ্রাফি সেটিংস খুলে দেখি তাহলে আমি নতুন ফন্ট সিলেক্ট করতে পারি। আমি সাইজ বাড়াতে পারি, 25-এর মতো কিছু হলে আমার কাছে ভালো লাগছে। আর আমি টেক্সটটা বোল্ড করতে পারি, চাইলে লেটার স্পেসিংও নিজের মতো কমিয়ে নিতে পারি। আর যদি আমি উপরে স্ক্রোল করে টাইপোগ্রাফি প্যানটা বন্ধ করি তাহলে এখানে বাটনের টেক্সটের সাদা রঙটা আমার ভালো লাগছে, তবে চাইলে আমরা আসল বাটনের রঙও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আগের মতোই কোনো হেক্স কালার নিতে পারি অথবা আমাদের থিম থেকে কিছু সিলেক্ট করতে পারি। আর আমি অ্যাকসেন্ট রঙটাই নিতে পারি। বক্স শ্যাডোর নিচে আমাদের কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বাটনটাকে আলাদা করে তুলতে পারি। আমি যদি এটা একটু সূক্ষ্ম রাখতে চাই তাহলে শ্যাডোর স্প্রেডটা এমনভাবে ঠিক করতে পারি যাতে সেটা বাটনের কিনারার একটু বাইরে পর্যন্তই যায়। এখানে ব্লারও কন্ট্রোল করার সুযোগ আছে। আর কালারের অপশনে গিয়ে আমরা চাইলে ওই শ্যাডোর অপাসিটিও কমিয়ে দিতে পারি। তাই আমি এখন কালার পিকার আর বক্স শ্যাডো অপশনগুলো বন্ধ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি বটনের ধারালো কোণাগুলো গোল করতে পারেন। আপনি যদি একদম বেশি বাড়িয়ে দেন তাহলে এখানে বেশ গোলাকার বাটন বানানো যায়। আমি কিছুটা 5-এর মতোই রাখবো, অনেকটাই সূক্ষ্ম একটা এফেক্ট হবে। আর এই ভ্যালুগুলো এই বাটনটা দিয়ে একসাথে বা আলাদাভাবে সেট করা যায়। প্যাডিং অপশনে গিয়ে আপনি বাটনের আকৃতি নিয়ে আরও বেশি কন্ট্রোল পেতে পারেন। চেন আইকনে ক্লিক করে চলুন এই ভ্যালুগুলো আনলিঙ্ক করি। আর আমার মনে হয় ওপর নিচে 15 পিক্সেল আর ডান বামে 25 পিক্সেল দিলে দেখতে ভালো লাগবে। সবশেষে ওপরে হাওয়ার সিলেক্ট করলে হাওয়ার স্টেটে বাটনটা কেমন দেখাবে সেটারও পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। তাহলে চলুন বক্স শ্যাডোটা চালু করি। মনে আছে তো আমরা একটু আগে নর্মাল স্টেটের শ্যাডোটা হালকা করেছিলাম, তাই হোভার স্টেটে বক্স শ্যাডো এর এই ডিফল্ট ভ্যালুগুলো বাটনটাকে আরও গাঢ় করে তুলবে। চলুন এটা ট্রাই করে। আমরা চাইলে বাটনের হোভার কালারও পরিবর্তন করতে পারি। তাহলে চলুন গ্লোব আইকনে ক্লিক করি। চলুন অ্যাকসেন্ট রং বেছে নিই, তারপর এটাকে একটু গাঢ় করে নিই। এভাবে যখন আমরা হোভাল করি তখনই অ্যাকসেন্ট রংটাও গাঢ় হয়ে যাবে। এটা আমার কাছে ভালোই লাগছে, তবে চাইলে আপনি এখানে ট্রানজিশন ডিউরেশনও পরিবর্তন করতে পারেন যদি চান এটা একটু বেশি সময় নিক। এমনকি আপনি চাইলে হোভার অ্যানিমেশনও যোগ করতে পারেন। এখানে বেছে নেওয়ার মতো অনেক অপশন আছে।
এখন চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়, যেটা আরেকটা সাধারণ উপাদান। ছবির ২ ধরনের ধরন আছে। আমাদের পেজের উপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এটা এই কন্টেনারের পুরো জায়গা জুড়ে আছে। তারপর যদি আমরা নিচে স্ক্রল করি, এই ছবিগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট। প্রথমে চলুন এই ইমেজ এলিমেন্টগুলো পরিবর্তন করি। যখন আমরা ছবিতে ক্লিক করব, তখন আমাদের পরিচিত ৩টি সেটিংস ট্যাব দেখতে পাবো। কন্টেন্টের অধীনে যদি আমরা এই ছবির ওপর মাউস রাখি, তাহলে আমরা চুজ ইমেজ ক্লিক করতে পারি। এটা আমাদের মিডিয়া লাইব্রেরিতে দিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটে থাকা যে কোনো একটি ছবি বেছে নিতে পারি। এই ছবিগুলো আমাদের সাইটে আগেই ব্যবহার করা হয়েছে। যদি আমরা সার্চ ইমেজেস ক্লিক করি, তাহলে এখানে কপিরাইট মুক্ত ছবি পাবো, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা আবার আপলোডে যেতে পারি এবং আমাদের নিজের ছবি আপলোড করতে পারি। আমি একটি ফাইল সিলেক্ট করব এবং সেটি আপলোড করব, যাতে এটা আমার মিডিয়া লাইব্রেরিতে চলে আসে। তারপর আমি সিলেক্ট ক্লিক করব এবং এটি আমার সাইটে যোগ করব। এরপর আমি একই প্রক্রিয়া বারবার করে এই কন্টেনারের অন্য প্লেস হোল্ডার ছবিগুলো পূরণ করতে পারি। যদি আমরা আমাদের নতুন আপলোড করা কোনো ছবিতে ক্লিক করি, তাহলে ওপরে স্টাইল ট্যাবে যেতে পারি এবং এখান থেকে ছবির চেহারায় পরিবর্তন আনতে পারি। আমি চাইলে ছবির প্রস্থ ও উচ্চতা ঠিক করে সাইজ পরিবর্তন করতে পারি। আমি এখানে এটা 90% করে দিতে পারি। আমরা চাইলে কিছুটা গোলাকার বর্ডারও যোগ করতে পারি। আমার মনে হয় 10 ভালো দেখাচ্ছে। আর আমরা চাইলে হালকা একটা বক্স শ্যাডোও দিতে পারি, যেমনটা আমাদের বাটনে দিয়েছিলাম। আপনি চাইলে স্লাইডার ঘুরিয়ে বা সরাসরি মান লিখে সেটিংস ঠিক করতে পারেন। পরীক্ষা নিরীক্ষার পর আমার মনে হচ্ছে এরকম কিছু দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমি চাই এই কন্টেনারের ভেতরে ছবিগুলো যেন একরকম দেখায়, তাই আমি সময় নিয়ে বাকি দুটো ছবিতেও একই রকম পরিবর্তন করব। এই ছবির এলিমেন্টগুলোর মতোই আমরা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমি পেজের একদম উপরে স্ক্রল করেছি। চলুন কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেনারটা সিলেক্ট করি। আর স্টাইল ট্যাবে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক হিসাবে সেট করা আছে। আমরা চাইলে এটা শুধু একটা সাধারণ রং করতে পারি, কিন্তু চলুন ছবিটা বদলাই। ছবিতে ক্লিক করে নতুন একটা ছবি বেছে নিই। আমি আবার এখানে কিছু আপলোড করব এবং একটা ফাইল সিলেক্ট করব। ছবিটা আপলোড হলে আবার সিলেক্ট করুন। আর যখন সেটা বদলে যাবে, তখন নিচে স্ক্রোল করলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পাবেন। এই ধরনের ক্ষেত্রে পজিশনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডিফল্টভাবে ছবিটা সেন্টার সেন্টার অবস্থানে থাকবে, কিন্তু আমি চাই এই এলিমেন্টগুলোর আর আমার ছবির ব্যাকগ্রাউন্ডের পাহাড়ের মাঝে একটু ফাঁকা জায়গা থাকুক। এটা কল্পনা করা একটু কঠিন, কিন্তু আমি জানি আমার ছবির অ্যাসপেক্ট রেশিও এই কন্টেনারের চেয়ে বেশি লম্বা। তাই আমি যদি পজিশনটা টপ সেন্টারে পরিবর্তন করি, তাহলে এই এলিমেন্টগুলোর চারপাশে আমি একটু বেশি ফাঁকা জায়গা পাবো, যেটা আমি চাচ্ছিলাম। আমি পছন্দ করি অ্যাটাচমেন্ট স্ক্রলে সেট করা থাকে। যদি আমরা আমাদের ওয়েব পেজ স্ক্রল করি, তাহলে দেখতে পাবো ছবিটা যেন পিন করা আছে এখানে ছবিটার সামনে থাকা অন্য এলিমেন্টগুলোর সাথে। যদি আমরা এটাকে ফিক্সডে পরিবর্তন করি, তাহলে স্ক্রল করার সময় ছবিটা একই জায়গায় থাকে, আর কন্টেনারটা যেন একটা চলমান জানালার মতো কাজ করে, পেছনে স্থির থাকা ছবিটার দিকে তাকানোর জন্য। ডিসপ্লে সাইজ কভারে সেট করাই সাধারণত সবচেয়ে ভালো, কিন্তু যদি আমি এটাকে কন্টেনে সেট করি, কখনো কখনো এভাবে করলে বুঝতে সুবিধা হয় আপনার অ্যাসপেক্ট রেশিওটা দেখতে কেমন। আমি আবার অ্যাটাচমেন্ট স্ক্রলে নিয়ে আসছি এবং ডিসপ্লে সাইজ কভারে রাখছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে আরেকটা দরকারি সেটিং, যেটা আমি এখানে ব্যবহার করতে পছন্দ করি, কারণ এতে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা উজ্জ্বল বা অন্ধকার করতে পারি। তাহলে আমরা এখানে এসে যদি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো বেছে নিই আর স্লাইডার দিয়ে ওপাসিটি কম বেশি করি, তাহলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লুক পেতে পারি। তবে এই ওয়েবসাইটের জন্য আমি মনে করি সাদা ব্যবহার করাই ভালো। আর ওপাসিটি ঠিকঠাক করে নিলে কন্ট্রাস্ট বাড়াতে সাহায্য করবে। এভাবে দেখতে আমার কাছে একটু ভালো লাগছে। এই হেডিং আর বাটনের মতো এলিমেন্টগুলো আরও ভালোভাবে চোখে পড়ছে। যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, তাহলে দেখব ক্লাসিক ছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, যেগুলো ইমেজ সাপোর্ট করে। গ্রেডিয়েন্ট অপশনে আমরা 2টা রং বেছে নিতে পারি এবং প্রতিটা রঙের জন্য লোকেশন স্লাইডার আর অ্যাঙ্গেল স্লাইডার ব্যবহার করে আমাদের পছন্দ মতো লুক তৈরি করতে পারি। এগুলো আমরা এখানেই দেখতে পাচ্ছি। চলুন এখানে একটা রং বেছে নিই। আর আপনি দেখতে পাচ্ছেন কিভাবে প্রথম রংটা দ্বিতীয় রঙের সাথে মিশে যাচ্ছে। আর আমরা প্রথম ও দ্বিতীয় রঙের লোকেশন সাথে অ্যাঙ্গেল ব্যবহার করে এই লুকটা তৈরি করতে পারি। আপনি চাইলে ইউটিউবে আপলোড করা যে কোনো ভিডিও ব্যবহার করে ভিডিও ব্যাকগ্রাউন্ডও যোগ করতে পারেন। ডেমো দেখানোর জন্য আমি কিছু পাহাড়ের ভিডিও খুঁজে পেয়েছি, তাই আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আগে থেকেই কোন টাইম স্ট্যাম্প আর সেকেন্ডে যেতে হবে জানি,
তাই সেগুলো এখানে লিখে দিচ্ছি। তারপর যখন আমি আমার লিঙ্কটা পেস্ট করব, তখন এই টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওর নির্দিষ্ট অংশে চলে যাবে। আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ফলোব্যাক ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ভিডিওটা লোড না হয়, তখন যেন এই ছবি দেখানো যায়। এছাড়াও এই ক্ষেত্রে সম্ভবত আমাদের সাদা লেয়ারের অপাসিটি বাড়ানো উচিত, কারণ এখানে কন্ট্রাস্টটা খুব ভালো না। আমি যদি এটা 50-এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের হেডিং আর বাটনের লেখাগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। সবশেষে যদি আমরা উপরে স্ক্রল করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা স্লাইড শোতে পরিবর্তন করতে পারি। এখানে আপনি একাধিক ছবি সিলেক্ট করে গ্যালারি যোগ করতে পারবেন। আমি এখানে আগে থেকেই থাকা কয়েকটা ছবি সিলেক্ট করব এবং নতুন গ্যালারি তৈরি করে ইনসার্ট করব। ডেমো দেখানোর জন্য আমি এই ওয়ার্নিংটা বন্ধ করে দিচ্ছি, তবে চাইলে এগুলোকে ইনফিনিট লুপে রাখা যায়। ডেমোটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি, যাতে ছবিগুলো দ্রুত পরিবর্তন হয়। আপনি চাইলে আমরা ট্রানজিশন ইফেক্ট আর ডিউরেশনও অ্যাডজাস্ট করতে পারি, তবে আপাতত আমি ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপটাই বেশি পছন্দ করি, তাই আমরা এটাতেই থাকব। এখন যেহেতু আমরা আমাদের প্রধান সব এলিমেন্ট টাইপ কিভাবে এডিট করতে হয় সেটা দেখে নিয়েছি, চলুন এবার এগুলোর মাঝে স্পেসিং কিভাবে কন্ট্রোল করা যায় সেটা শিখি। শুরুতে ওপরের টপ বারে থাকা পেজ ড্রপডাউনে যান, তারপর আমাদের অ্যাবাউট পেজটা সিলেক্ট করুন। প্রম্পট আসলে সেভ অ্যান্ড লিভ ক্লিক করি। স্পেসিং কন্ট্রোল করার জন্য মার্জিন আর প্যাডিং এই দুইটা টুল আমাদের আছে। আমাদের অ্যাবাউট পেজের নিচে স্ক্রল করুন যতক্ষণ না এই কন্টেনারটা আসে, তারপর দেখুন এটা কিভাবে কাজ করে। এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করুন, তারপর অ্যাডভান্সড অ্যাপটা ওপেন করুন এবং এখানে আপনি মার্জিন আর প্যাডিং কন্ট্রোল করার অপশনগুলো দেখতে পাবেন। আর যদি দুটোই স্পেসিং কন্ট্রোল করে, তাহলে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্যটা কি? এই ছবিটা দেখুন, যদি কল্পনা করেন আমাদের প্রতিটা কন্টেন্ট এলিমেন্টের একটা বর্ডার আছে, তাহলে প্যাডিং হচ্ছে বর্ডারের ভেতরের স্পেস, মানে কন্টেন্ট আর বর্ডারের মাঝখানের ফাঁকা জায়গা, আর মার্জিন হচ্ছে বর্ডারের বাইরের স্পেস, মানে বর্ডার ঘিরে থাকা ফাঁকা জায়গা। তাহলে যদি আমরা আমাদের এই উদাহরণটা দেখি, এখানে আগে থেকেই কিছু টপ আর বটম প্যাডিং আছে। আমি যদি এই টপ প্যাডিংটা 0 করে দিই, তারপর অ্যারো কি চেপে ধরে বাড়াতে থাকি, রিয়েল টাইমে আপনি এখানে কি হচ্ছে সেটা দেখতে পারবে। যদি আমরা মার্জিনের ক্ষেত্রেও একই রকম কিছু করি আর আমি এই অ্যারো কি চেপে ধরি, তাহলে দেখতে পাবেন স্পেস বাড়ছে, কিন্তু সেটা ইমেজ এরিয়াতে না। আমি এগুলো আবার 0-তে সেট করতে পারি, আর আপনি চাইলে এগুলো আনলিঙ্কও করতে পারেন, যাতে শুধু টপ মার্জিন বাড়ানো যায়, সব দিকেই না। অনেক সময় প্যাডিং বা মার্জিন যোগ করলে দেখতে একই রকম লাগতে পারে। এর কারণ হলো এখানে কোনো দৃশ্যমান বর্ডার নেই। তাহলে চলুন আমাদের বাটনটা উদাহরণ হিসেবে নেই। আমি এটাতে ক্লিক করব এবং আমাদের প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করব। যদি আমরা টপে মার্জিন বাড়াই বা টপে প্যাডিং বাড়াই, আমাদের বাটনটা তখনও একই দিকে সরছে। আর একটায় বা অন্যটায় পরিবর্তন করলে খুব বেশি পার্থক্য দেখা যায় না। আমি এগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসবো। আর স্পেস যোগ করার আরেকটা উপায় আছে, আর সেটা হলো স্পেসার উইজেটে। তাহলে চলুন উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করি। এখানেই স্পেসারটা খুঁজে নেই, আর আমি এটাকে আমাদের বাটনের উপরে ড্র্যাগ করে রাখব। যখন আমরা আমাদের স্পেসার সিলেক্ট করি, তখনই স্লাইডারটা দেখাবে, আর এটাও স্পেস বাড়ানোর আরেকটা উপায়। আমি এটা আপাতত সরিয়ে দিচ্ছি। স্পেসিং নিয়ন্ত্রণ করার আরেকটা শেষ উপায় আছে। আর যদি আমরা আমাদের পেজের একদম উপরে যাই আর কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, লেআউট ট্যাবে দেখবেন এই মিনিমাম হাইট স্লাইডারটা আছে। এটা এখন 600-তে সেট করা আছে, কিন্তু স্লাইডারটা অ্যাডজাস্ট করলে সহজেই এই সেকশনের ওপরে ও নিচে স্পেস বাড়ানো বা কমানো যায়। এটা আপাতত 600-তেই আসছি। তাহলে এখন আমরা জানি কিভাবে কন্টেনারে আমাদের এলিমেন্টগুলোর মাঝে স্পেস দিতে হয়, কিন্তু কন্টেনারের ভেতর থেকে লেআউট কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা দেখানোর জন্য চলুন আমাদের হোম পেজের 3 কলামের লেআউটটা এখানে আমাদের অ্যাবাউট পেজে আবার তৈরি করি। আমরা যেন মনে করতে পারি ওটা দেখতে কেমন ছিল। চলুন এই অ্যারোতে ক্লিক করি, তারপর পেজ দেখুন। চলুন হোমে যাই এবং নিচে স্ক্রল করি, আর এই 3 কলামের লেআউটটাই আমরা আবার তৈরি করতে চাই। আবার আমাদের অ্যাবাউট পেজে ফিরে আসি, এই 1 কলামের কন্টেইনারের নিচে এবং এই 2 কলামের লেআউটের উপরে প্লাস চিহ্নে ক্লিক করি, তারপর আবার প্লাসে ক্লিক করি এবং এখানে আমাদের সামনে ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে বেছে নেওয়ার অপশন আছে। গ্রিড লেআউটগুলো একটু বেশি ঝুঁকি। এগুলো 2 মাত্রিক লেআউটের জন্য উপযোগী, যেমন প্রোডাক্ট লিস্টিং, গ্যালারি আর জটিল ডিজাইনের জন্য সবচেয়ে ভালো। কিন্তু এখানে আমরা ফ্লেক্স বক্স বেছে নেব। ফ্লেক্স বক্স সাধারণ সারি বা কলামের লেআউটের জন্য সবচেয়ে ভালো, আর এগুলো বিভিন্ন স্ক্রিন সাইজে দেখতে সবচেয়ে ভালো লাগে। চলুন প্রথম সহজ স্ট্রাকচারটি বেছে নিই, আর এতে আমাদের প্রথম কন্টেনার তৈরি হবে।
এই কন্টেনারের লেআউট ট্যাবে গিয়ে কন্টেন্ট উইথে ফুল উইথ সিলেক্ট করা আছে কিনা দেখে নিই। তারপর এই মূল কন্টেনারের ভেতরে আরেকটি কন্টেনার যোগ করি। অ্যাড এলিমেন্টে ক্লিক করে কন্টেনারটি ড্র্যাগ করে ভেতরে নিয়ে আসি। এটি হবে তিনটির মধ্যে প্রথমটি, তাই এটিকে সাইজ করে ঠিকমতো ফিট করতে হবে। নিশ্চিত হই যে কন্টেন্ট উইথ ফুল উইথে সেট করা আছে। চলুন উইথের মান 33.33 এ পরিবর্তন করি। এখন যেহেতু আমাদের প্রথমটি তৈরি হয়েছে, আমরা এটি ডুপ্লিকেট করে সময় বাঁচাতে পারি। তাহলে চলুন উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি। অথবা একই কাজ করতে ম্যাকে কমান্ড ডি অথবা উইন্ডোজে কন্ট্রোল ডি ব্যবহার করতে পারি। আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কন্টেনারগুলো ভার্টিক্যালভাবে সাজানো হয়েছে। এটিকে আমরা যেভাবে চাই সেই কলাম লেআউটে পরিবর্তন করতে মূল কন্টেইনারের হ্যান্ডেলে ক্লিক করি এবং এখানে ডিরেকশনটি রো হরাইজন্টালে পরিবর্তন করি। যদি আমরা কন্টেন্টকে সেন্টারে জাস্টিফাই করি তাহলে নিশ্চিত করতে পারি যে এগুলো মাঝখানে থাকবে। এখন আমাদের 3টি কলাম সেট আপ হয়ে গেছে। আমরা কন্টেন্ট যোগ করা চালিয়ে যেতে পারি। আমি উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। তারপর একটি ছবি টেনে নিয়ে আসবো এই প্রথম কলামে। তারপর ছবিটার নিচে একটি হেডিং যোগ করব। এরপর তার নিচে একটি টেক্সট এডিটর যোগ করব। সাধারণত আপনি চাইবেন আলাদা কন্টেন্ট যোগ করতে। এই 3টে এলিমেন্টে যা আমাদের সাইটের অন্য কোথাও ইতিমধ্যে আছে তার চেয়ে আলাদা কিছু। কিন্তু যেহেতু আমরা আমাদের হোম পেজের মতোই কিছু তৈরি করতে চাইছি, তাই আমি মিল রেখে কন্টেন্ট যোগ করব। এবং এখন এটা আমাদের হোম পেজের কন্টেন্টের সাথে মিলে গেছে। যদি আমরা নিচে স্ক্রল করি, দেখতে পাবো এই হেডিং স্টাইলটা আরেকটা হেডিং স্টাইলের মতো একদম একই না। আমরা যা করতে পারি তা হলো এই হেডিংয়ে সেটিংস খুলে দেখা। আমরা স্টাইলে যেতে পারি, টাইপোগ্রাফিতে যেতে পারি এবং আমরা পরিবর্তন করতে পারি। এই হেডিংটাকে বড় হাতের অক্ষরে করতে পারি। অথবা যদি আমরা এই হেডিংটিতে ক্লিক করি এবং তারপর ডান ক্লিক করে কপি করি, তাহলে আমরা আমাদের নতুন হেডিংয়ে এসে ডান ক্লিক করে পেস্ট স্টাইল করতে পারি। এরপর যদি আমরা চাই এই একই কন্টেইনার স্ট্রাকচারটা বাকি 2টা কলামে পূরণ করতে, তাহলে এখানে যা আছে সেটা ডুপ্লিকেট করা অনেক দ্রুত হবে নতুন করে এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার চেয়ে। তাহলে চলুন ডান ক্লিক করে ডান পাশে থাকা এই 2টা খালি কন্টেইনার ডিলিট করি। তারপর যদি আমরা আমাদের প্রথম কন্টেইনারটা সিলেক্ট করি, তাহলে আমরা ডান ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি আর কমান্ড ডি চাপলে আরেকবার ডুপ্লিকেট হবে। কন্টেনারগুলো ডুপ্লিকেট করার ফলে সব কন্টেনারে একরকম কনসিস্টেন্সি তৈরি হয় আর তখন আমাদের কন্টেন্ট ভরাট করাও অনেক দ্রুত হয়। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো কন্টেনারের ভেতরে কিছু প্যাডিং যোগ করা, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়। চলুন কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, তারপর অ্যাডভান্স ট্যাবে গিয়ে প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করি আর ওপরে 50 পিক্সেল দিয়ে দেখি। এই কন্টেন্ট লেআউট আর স্পেসিং বোঝার মাধ্যমে আপনি একদম শুরু থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কিন্তু ব্লক আর টেমপ্লেট ব্যবহার করলে ডিজাইনের কাজ অনেক সহজ হয়ে যায় আর এতে আপনার অনেক সময় বাঁচবে। তাহলে চলুন দেখি এটা কিভাবে করা যায়। আমরা যে কন্টেনারটা তৈরি করেছি তার উপরে প্লাস আইকনে ক্লিক করি। এবার এখানে প্লাসের বদলে এবার স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি। এখানে আমরা এখনই পুরো একটা পেজ ইম্পোর্ট করতে চাই না, বরং এর একটা অংশ যেটাকে ব্লক বলা হয় সেটা ইম্পোর্ট করতে চাই। এটা ক্লিক করি আর আমি চাইলে এখানে যা দরকার সেটা সার্চ করতে পারি, অথবা নিচে স্ক্রল করলে হয়তো এইটা নিতে চাইব। এটা ক্লিক করার পর আমি ব্লকটা ইম্পোর্ট করব আর আপনি এখানে সেটা দেখতে পাবেন। আরেকটা যোগ করি, তবে এবার আমরা একটা পেজ যোগ করতে পারি। এখানে আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করছি সেটা দেখতে পাচ্ছেন, তবে চলুন এবার হোপ দেখি। এটা আর হোম ক্লিক করুন। এখানে আমরা যা আছে সেটা দেখতে পারি, তারপর এই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারি এবং আমি এটা বন্ধ করে দিতে পারি। আর অবশ্যই এখানে পুরো একটা পেজ ইম্পোর্ট করা ঠিক হবে না, তাই আমি যখন যাচাই করে দেখছি তখন যেসব কন্টেনার দরকার নেই সেগুলো ডিলিট করে দিতে পারি। হয়তো আমি শুধু ওই ফুল পেজ টেমপ্লেট থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটাই দরকার, আর বাকি সব কিছু সরিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা যেটা ব্লক হিসাবে ইম্পোর্ট করলাম, আর এটা আমরা পেজ হিসাবে ইম্পোর্ট করেছি, যদিও পুরো পেজে তেমন কিছুই রাখিনি। এবার চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট আর রং পরিবর্তন করা যায়। শুধু আলাদা আলাদা এলিমেন্টের রং আর ফন্ট নয়, বরং পুরো ওয়েবসাইট জুড়ে। এটা আমাদের করতে হবে পুরো ওয়ার্ডপ্রেস লেভেলে। তাহলে চলুন আমাদের ড্রাফটটা সেভ করি, তারপর ওয়েবসাইটটা প্রিভিউ করি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে চলুন কাস্টমাইজ অপশনটা সিলেক্ট করি। তারপর চলুন আমাদের গ্লোবাল সেটিংস দেখি আর আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করতে পারি।
ওপরে কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন। আর যদি পছন্দ না হয় তাহলে আপনি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তাহলে আমরা হয়তো এটা দেখব আর আপনি দেখতে পাবেন এগুলো কিভাবে বদলাচ্ছে, কিন্তু আমি হয়তো আবার আগের অবস্থায় ফিরিয়ে নেব। নিচে আপনি বেস ফন্টের মধ্যে বডি ফন্ট এবং হেডিং ফন্ট দুটোই পরিবর্তন করতে পারেন এবং হেডিং ফন্টের মধ্যে সব ধরনের হেডিং টাইপ ফন্টও পরিবর্তন করতে পারেন। তাহলে আমি যদি পেন্সিল আইকনে ক্লিক করি, আপনি এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। আর আপনি একইভাবে গ্লোবাল কালারও পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন ওপরে মেনুতে একবার পিছনে যাই, তারপর কালার্সে ক্লিক করি। টাইপোগ্রাফির মতো এখানে আমাদের কাছে বেশ কিছু গ্লোবাল প্যালেট আছে। আমি ২ নম্বর, ৩ নম্বর কিংবা ডার্ক প্যালেট দেখতে পারি। আমি যখন এগুলো ঘুরিয়ে দেখি আপনি দেখতে পাবেন খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না, অন্তত আমাদের ওয়েবসাইটের এই অংশে, কারণ এটা বেশিরভাগই ছবি নির্ভর। আমি ডিফল্টটাই রাখব। তবে আমরা চাইলেই প্রতিটি আলাদা রঙও পরিবর্তন করতে পারি। এই থিম কালারগুলোর নিচে আপনি সাইটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি এটা সাদা রাখতেই পছন্দ করি। যদি আমরা আবার উপরে স্ক্রল করি এবং আবার একবার পিছনে যাই, তাহলে বোতামের জন্য একই ধরনের অপশন পাবো। তাই আপনার সব বোতামে পরিবর্তন আনার জন্য এটা দারুণ একটা জায়গা হবে। যদি এমন কোনো নির্দিষ্ট স্টাইল থাকে যেটা আপনি বারবার প্রতিটি উপাদানে আলাদাভাবে কপি করতে না চান, আপনি সন্তুষ্ট হলে সব পরিবর্তন প্রয়োগ করতে পাবলিশে ক্লিক করতে পারেন। এখন আমরা এই সেটিংসগুলো বন্ধ করে আবার আমাদের হোম পেজে ফিরে যেতে পারি। দৃশ্যত এবং গঠনগতভাবে আমরা আপনার সাইট কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ বিষয়ই কভার করেছি। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা বুঝতে হবে যাতে আপনার ওয়েবসাইট সত্যিকারে প্রস্তুত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট মোবাইল ভিউয়ের জন্য অপটিমাইজড, কারণ বর্তমানে ওয়েব ট্রাফিকের বড় অংশই ফোন ও ট্যাবলেট থেকে আসে। চলুন এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি, তারপর উপরে ট্যাবলেটে ক্লিক করি। যদি আমরা হোম পেজটা স্ক্রল করি তাহলে ট্যাবলেট ভিউয়ের দিক থেকে আমার কাছে এটা বেশ ভালোই মনে হচ্ছে। তাহলে পরের ধাপে চলুন ফোন আইকনে ক্লিক করি, যাতে দেখি মোবাইলে কেমন দেখায়। এটা খুব একটা খারাপ না, তবে বিশেষ করে উপরের এই অংশে এলিমেন্টগুলো একটু গাদাগাদি লাগছে। হেডিংয়ে ক্লিক করুন, তারপর স্টাইলে ক্লিক করুন এবং চলুন টাইপোগ্রাফি এডিট করি। যে কোনো সেটিংয়ে যদি মোবাইল আইকন দেখা যায় তাহলে বুঝতে হবে আমরা যা পরিবর্তন করতে যাচ্ছি সেটা শুধু মোবাইলেই প্রভাব ফেলবে। চলুন এই হেডিংয়ের ফন্ট সাইজ 40 দিই। আর নিচের হেডিংয়ের ফন্টটা আমরা করব হয়তো 20-এর হতো কিছু। এখন যদি আমরা এই স্টাইল বারের নিচে ডেস্কটপে ক্লিক করি এবং হেডিংয়ে টাইপোগ্রাফি দেখি, তাহলে দেখব এটা এখনও 90 সাইজেই আছে, যেমনটা আমরা রেখে গিয়েছিলাম। একইভাবে আমরা আবার মোবাইলে ফিরে গেলে এই বাটনে ক্লিক করতে পারি এবং অ্যাডভান্সডে গিয়ে জেনে যে এটা শুধু মোবাইলে প্রযোজ্য হবে, আমরা চাইলে প্যাডিং বাড়াতে পারি যাতে একটু জায়গা পাওয়া যায়। আপনি চাইলে ডিভাইস টাইপ অনুযায়ী পুরো সেকশনও লুকিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের অ্যাবাউট আস কন্টেনারে নিচে স্ক্রল করি, কন্টেনার হ্যান্ডেল সিলেক্ট করি, তারপর অ্যাডভান্সডে যাই, আবার স্ক্রল করে রেসপন্সিভ ড্রপডাউন খুঁজে বের করি। এখানে যদি আপনি হাইড অন মোবাইল পোর্ট্রেট টগল করেন তাহলে এই সেকশনটা গ্রে হয়ে যাবে এবং এটা মোবাইলে দেখা যাবে না। কিন্তু যদি আমরা আবার ডেস্কটপে ফিরে আসি তাহলে অ্যাবাউট আস সেকশনটা এখানেই থাকবে। আপনার ওয়েবসাইটের মোবাইল ভিউতে ঘুরে দেখা এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা সত্যিই সময় দেওয়ার মতো কাজ। এখন অবশ্যম্ভাবীভাবে আপনার ওয়েবসাইট বড় হলে আপনাকে একেবারে নতুন পেজ যোগ করতে হবে। আমি আপনাকে দেখাই কিভাবে সেটা করবে। চলুন আবার ডেস্কটপে ফিরে যাই এবং এই এলিমেন্টর মেনু বারে ড্রপ ডাউন ক্লিক করি, তারপর অ্যাড নিউ পেজ ক্লিক করুন। চলুন সেভ করি এবং বেরিয়ে আসি। এতে করে এই নতুন পেজটি তৈরি হয়ে যাবে। আর যদি আমরা এখানে গিয়ার আইকনে বা পেজ সেটিংসে ক্লিক করি তাহলে এই নতুন পেজের টাইটেল পরিবর্তন করে প্রজেক্টস রাখতে পারি। আমরা দেখতে পাচ্ছি উপরের টাইটেলটি এখনও ড্রাফট হিসেবে দেখানো হচ্ছে, তাই যখনই আমরা চাই এই পেজটি পাবলিক করতে তখনই পাবলিশ ক্লিক করতে পারি। এখন আমরা চাইলে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়েও শুরু করতে পারি, যেমন আগেও করেছি পেজ বা ব্লগ টেমপ্লেট যোগ করার জন্য। কিন্তু আমরা চাইলে আমাদের অন্য পেজ থেকে কন্টেইনার কপি করেও দ্রুত নতুন পেজ তৈরি করতে পারি। চলুন প্রিভিউ চেঞ্জেস ক্লিক করে প্রিভিউ ওপেন করি এবং আমরা এমন কোনো পেজে যেতে পারি যেখান থেকে কন্টেইনার কপি করতে চাই। তাহলে যদি আমরা সার্ভিসেস পেজে যাই, চলুন উপরের এই অংশটা কপি করি। এখানে এডিট উইথ এলিমেন্টার ক্লিক করুন, তারপর কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেইনারটি ফোকাস করুন। আমি রাইট ক্লিক করে এটা কপি করব। এখন যদি আমরা আমাদের নতুন প্রজেক্টস পেজে ফিরে যাই, রাইট ক্লিক করে পেস্ট করলে ঠিক একই সেকশনটা যোগ হবে।
এবং আমরা এই হেডিংটা এডিট করব। আমরা চাই এখানে লেখা থাকুক প্রজেক্টস এবং আবার পাবলিশ করি। যদি আমরা প্রিভিউ ক্লিক করি, দেখা যাচ্ছে এই টপ হেডারটা আমাদের অন্য পেজগুলোর মতো ট্রান্সপারেন্ট না। এটা ঠিক করতে চলুন এডিট পেজ ক্লিক করি। আমি এটা ক্লোজ করছি। তারপর আমরা এখানে আস্ট্রা সেটিংসে যেতে পারি এবং তারপর নিচে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। ট্রান্সপ্যারেন্ট হেডারের নিচে এনেবলডে ক্লিক করি। এই উইন্ডোটা বন্ধ করুন, তারপর সেভ চাপুন। তারপর যদি আমরা এই পেজটা দেখি, দেখতে পাবো হেডারটা এখন ঠিক হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমাদের নতুন পেজ প্রজেক্টস এখনও ওপরের নেভিগেশন মেনুতে নেই। এই পেজটা মেনুতে যোগ করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে চলুন উপরের বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করি। তারপর আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুজে যেতে পারি। সবচেয়ে সাম্প্রতিক পেজগুলোর নিচে আমরা প্রজেক্টসে ক্লিক করে অ্যাড টু মেনু করতে পারি। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো এটা যোগ হয়ে গেছে। আমরা এটাকে উপরে টেনে এনে অর্ডার ঠিক করতে পারি। আমরা এটাকে একটু ভেতরে এনে সাবমেনু তৈরি করতে পারি। আচ্ছা, আপাতত এটাকে বাইরে রাখি, আর যখন ঠিকঠাক মনে হবে তখন সেভ মেনুতে ক্লিক করি। দেখতে চাইলে যে পেজটি যোগ হয়েছে কিনা, তাহলে ওপরে WP অ্যাডমিন বারে থাকা লিঙ্কে কমান্ড ক্লিক করে আমাদের ওয়েবসাইট ওপেন করি। নতুন এই ক্যাবে চাপে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টস পেজটি সার্ভিসেস পেজের পাশে যুক্ত হয়েছে। যদি আবার সেটিংসে ফিরে আসি, তাহলে নিচে স্ক্রোল করে আমাদের প্রজেক্টসকে একটি ট্যাব সাব আইটেম মেনুতে সরিয়ে নিই। আবার সেভ করি, ট্যাবে ফিরে গিয়ে রিফ্রেশ দিই। এখন প্রজেক্টস এখানে সার্ভিসেসের নিচে ড্রপডাউনে চলে এসেছে। মেনু থেকে যে কোনো লিঙ্ক সরানোও খুব সহজ। তাহলে আবার ওয়ার্ডপ্রেসে আস। এই ড্রপডাউনগুলোর যে কোনো একটি খুলুন, খুলে গেলে আপনি রিমুভ করতে পারবেন এবং সেভ করলে এটি পুরোপুরি মেনু থেকে চলে যাবে। আমি আমার প্রজেক্টসকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি এবং সেভ করছি। তাহলে এখন যেহেতু আমরা জানি কিভাবে এই মেনু পরিবর্তন করতে হয়, চলুন দেখি কিভাবে হেডারের বাকি অংশ কাস্টমাইজ করা যায়, যেমন লোগো ও মেনুর রং পরিবর্তন। আমাদের ওয়েবসাইট ট্যাবে ফিরে এসে এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারি, তারপর হেডার বিল্ডারে ক্লিক করতে পারি। লোগো পরিবর্তন করতে সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করুন, এখানে বা এখানে যে কোনো একটিতে। তারপর চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমরা একটি ফাইল আপলোড করার জন্য সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখান থেকে একটি বেছে নিচ্ছি। আপলোড হয়ে গেলে আবার একবার সেটি সিলেক্ট করুন। আমার লোগোটি রেকমেন্ডেড ক্রপে সুন্দরভাবে ফিট হয়েছে, তাই আমি ক্রপ ইমেজ করব। আর যদি আপনার লোগো এই প্রিভিউতে পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত আপনি রেটিনা বা উচ্চ পিক্সেল ডেন্সিটির ডিসপ্লে ব্যবহার করছেন। তাহলে আপনি এখানে আপনার লোগোর একটি উচ্চ রেজলিউশনে ভার্সন আপলোড করতে পারেন। তবে আপাতত আমি সব ডিভাইসের জন্য এই একটি লোগোই ব্যবহার করব, এবং যখন আমি ওই সুইচটি টগল করি তখন দেখতে পাবেন আমার লোগো এখন দেখাচ্ছে। আমরা এখানে এই স্লাইডার দিয়ে আমাদের লোগোর আকার পরিবর্তন করতে পারি, আর আমার কাছে এটা ঠিকঠাকই লাগছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো আমরা একটি সাইট আইকন, যাকে ফেভিকনও বলা হয়, আপলোড করতে পারি। আমি ওটা ক্লিক করব, তারপর সাইট আইকন সিলেক্ট করব এবং আরেকটি ফাইল আপলোড করব। আপনার লোগো ছোট সাইজে এখানে সুন্দর দেখাতে পারে, তবে আমি এটার জন্য আলাদা একটি ফাইল রেখেছি। আমি ওটা সিলেক্ট করব এবং এখানে ক্রপিং স্কিপ করব, এবং একবার আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন এটি ট্যাবে কার্যকর হয়েছে। আমাদের প্রিভিউ বড় করে এখানেই দেখানো হয়েছে। এখন যদি আমরা আবার ফিরে যাই এবং হেডার বিল্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সাইট লোগো এবং প্রাইমারি মেনুর মতো জিনিসগুলো পুনরায় অবস্থান নির্ধারণ করার অপশন আছে। তাই আমি এটাকে মাঝখানে টেনে আনতে পারি এবং আপনি দেখতে পাবেন কিভাবে সেটা পরিবর্তন হয়। আপনি চাইলে এটাকে উপরে বা নিচে কোনো সারিতে টেনে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওভাবে ভালো লাগছে না, তাই আমি এটাকে এখানেই রাখবো। এই মেনুর রং পরিবর্তন করতে চলুন নিচে স্ক্রল করি এবং ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করি, তারপর ডিজাইন ট্যাবে যাই। তারপর যদি আমরা মেনু কালারের নিচে স্ক্রল করি, তাহলে আমরা টেক্সট লিঙ্কের রং নর্মাল এবং হোভার বা অ্যাক্টিভ স্টেটের মধ্যে পরিবর্তন করতে পারি। আমি টেক্সটের রং কালোই পছন্দ করি, কিন্তু আমি এই রংটা আমার লোগোর টোনের সাথে মিলিয়ে দেব। আমি ওই হেক্স কোডটা কপি করেছি, আর এখন এটা এখানে যোগ করব। এখন অ্যাক্টিভ মেনু আইটেমের রং আমার লোগোর রঙের সাথে মিলবে। এই পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। এখানে নিচে স্ক্রল করলে আমরা ওয়েবসাইটের ফুটারটাও ঠিক একইভাবে এডিট করতে পারি, যেমনটা আমরা হেডার এডিট করেছি। তাহলে এখানে এক্সে ক্লিক করি, আবার কাস্টমাইজে ফিরে যাই, তারপর ফুটার বিল্ডারে যাই। এতে ফুটার ফোকাস হবে, আর আপনি দেখতে পাবেন এখানে একই ধরনের লেআউট আছে। চলুন এই কপিরাইট অপশনটা ওপেন করি, এবং আমরা এখন বছরের মানটা ঠিক করব।
তাহলে এখানে 2022-এর বদলে আমি এটা মুছে ফেলব। আমি একটা বাম ব্র্যাকেট তারপর কারেন্ট ইয়ার লিখে ডান ব্র্যাকেট দিয়ে বন্ধ করব। এখন এটা একটা ভেরিয়েবল যা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান বছর দেখাবে। এখন যেহেতু এটা ঠিক হয়েছে, চলুন আমাদের লোগোটা হেডারের সাথে মিলিয়ে পরিবর্তন করি। আমি এই কলম আইকনে ক্লিক করব। আমি বলবো এখানে পেয়ে গেছি। আমি লোগোতে রিপ্লেসে ক্লিক করব, তারপর মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগের মতোই আমার লোগোটা সিলেক্ট করব। ফ্ল্যাপে কি করেন, এরপর আবার ফুটার মেনু অপশনগুলোতে যেতে চাইলে আমরা ব্যাকে ক্লিক করে এখানে ফুটার মেনুতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি ক্লিক করা যায়। আমাদের কাছে অপশন আছে এই পেজগুলো ইনলাইন করতে, যেটা এখন দেখানো হচ্ছে, অথবা স্ট্যাক করতে। আমার ইনলাইনটাই ভালো লাগে, আর আপনি চাইলে যেভাবে খুশি সাজাতে পারেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি, তারপর কাস্টমাইজারটা বন্ধ করতে পারি। আর যখন আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা সন্তুষ্ট, তখন আমরা লাইট স্পিড ক্যাশ প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, যা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে। চলুন এখানে লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে ফিরেছি। তারপর প্লাগইনসে যান, অ্যাড প্লাগইনে ক্লিক করুন, লাইট স্পিড ক্যাশ লিখে সার্চ করুন, LITE। তারপর এই প্লাগইনটা খুঁজে বের করে ইনস্টল নাওতে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি। আমরা এটা আমাদের প্লাগইন তালিকায় দেখতে পাচ্ছি। ভবিষ্যতে ওয়েবসাইটে কাজ করার সময় চাইলে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করতে পারি, তবে আপাতত আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত হবে। এখন আপনি জানেন কিভাবে এলিমেন্টর দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করতে হয়। আপনি যদি এখনও ফলো না করে থাকেন, মনে রাখবেন ডেসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করলে হোস্টিংদারে হোস্টিংয়ের জন্য অতিরিক্ত 10% ছাড় পাবেন।